নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করব নবম শ্রেণীর একটি ভ্রমণমূলক প্রবন্ধ, নাম হিমালয় দর্শন। হিমালয় দর্শন প্রবন্ধটির রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক বেগম রোকেয়া। বেগম রোকেয়ার সম্পর্কে আমরা প্রাথমিক কিছু পরিচয় পেলে তার এই প্রবন্ধ বুঝতে আমাদের সুবিধা হবে। 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র সমসাময়িক লেখিকাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ লেখিকা। 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর কলকাতাতে তার প্রয়াণ ঘটে। জন্ম এবং মৃত্যু তারিখ একই। তার পিতার নাম জাহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাহেব, যিনি একজন সম্ভ্রান্ত জমিদার হিসেবে খ্যাত। 2 ভাই এবং 3 বোনের মধ্যে রোকেয়া ছিলেন মধ্যম, কিন্তু পিতা স্ত্রী শিক্ষার বিরোধী থাকায় প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ তার ঘটেনি। এরপর তিনি তার বড়দির শ্বশুরবাড়িতে কলকাতায় চলে আসেন। এখানেই এক মেম শিক্ষয়িত্রীর কাছে তার প্রাথমিক শিক্ষা আরম্ভ। পরবর্তীকালে পিতার অগোচরে বড় ভাই ইব্রাহিমের কাছে শিক্ষা গ্রহণ করেন এবং ইংরেজি এবং বাংলা ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে নিজেকে অনেকটা প্রতিষ্ঠা করেন। অবশেষে 16 বছর বয়সে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবের সঙ্গে তার বিবাহের পর মূলত স্বামীর উৎসাহেই তিনি নবনূর, সওগাত, মহিলা প্রভৃতি সমসাময়িক পত্রে প্রবন্ধ এবং কবিতা লিখতে শুরু করেন। ধীরে ধীরে তার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে। 1911 খ্রিস্টাব্দে তিনি তার স্বামীর মৃত্যুর পর কলকাতায় পরিচালনা করেন একটি বালিকা বিদ্যালয়, যা বর্তমানে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে প্রসিদ্ধ বিদ্যালয়গুলির মধ্যে খ্যাত হয়ে আছে। বিভিন্ন রচনা সম্ভারের মধ্যে পিপাসা, মতিচুর, সুলতানস ড্রিম, নারীর অধিকার, হিমালয় দর্শন ইত্যাদি প্রবন্ধ, বলিগর্ত, মতিচুরের মতো কিছু ছোট গল্প, এছাড়া বেশ কিছু কবিতা, পদ্মরাগ নামে একটি উপন্যাস এবং কিছু অনুবাদ সাহিত্য তিনি রচনা করেন। তবে কবিতা রচনা করলেও তার প্রতিভা মূলত গল্প উপন্যাসের জন্য, এটা তার গল্পগুলি পড়লে বোঝা যায়। যাই হোক, আমরা এই অবসরে প্রথমে বেগম রোকেয়ার যে পরিচিতি পাঠ্যাংশে দেওয়া আছে সেটি পড়ে তারপর আমরা তার প্রবন্ধ পাঠে আসব। বেগম রোকেয়া 1880 থেকে 1932, জন্ম বর্তমান বাংলাদেশের রংপুরের পায়রাবন্দে। পিতা জাহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী। পারিবারিক উদ্যোগে তার বাংলা শিক্ষার সূত্রপাত। স্বামী বিশিষ্ট শিক্ষানুরাগী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর তিনি ভাগলপুর থেকে 1910 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন। এখানেই তিনি স্ত্রী শিক্ষা বিস্তারের সংকল্প নিয়ে 1911 খ্রিস্টাব্দে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। একটু আগেই ঘটনাগুলি বললাম। আজীবন কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেন এই মহিয়সী নারী। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি। এবার আসবো আমরা হিমালয় দর্শন প্রবন্ধটির মূল পাঠে। এর আগে রচনাটির
উৎস জেনে নেওয়া যাক। বেগম রোকেয়ার ভ্রমণমূলক এই রচনার উৎস কূপমণ্ডুকের হিমালয় দর্শন। কূপমণ্ডুকের হিমালয় দর্শন। কূপ কথার অর্থ হলো কুঁয়ো, মুন্ডুক কথার অর্থ হলো ব্যাঙ, অর্থাৎ কুঁয়োর ব্যাঙ হিমালয় দর্শন করছে, এরকম একটা ব্যাপার থেকে এই নামকরণটি করা হয়েছে, কূপমণ্ডুকের হিমালয় দর্শন। মূল রচনাটি মহিলা পত্রিকার কার্তিক সংখ্যায় 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। শুরু করা যাক প্রবন্ধটি। যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। যথাসময়ে অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাত্রা করে শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রসিদ্ধ শহর এবং রেলওয়ে স্টেশন, সেখানে এসে পৌঁছিলাম অর্থাৎ উত্তম পুরুষে রয়েছে, অর্থাৎ লেখিকা নিজে পৌঁছলেন। শিলিগুড়ি হইতে হিমালয়ান রেড রোড আরম্ভ হইয়াছে, অর্থাৎ এই যে শিলিগুড়ি, এখান থেকেই শুরু হয়েছে হিমালয়ান রেড। ইস্ট ইন্ডিয়ার গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহা অপেক্ষাও ছোট। এখানে যে রেল কোম্পানি তৎকালে ছিল, সেখানে সেই রেল কোম্পানিগুলোর নাম উল্লেখ হচ্ছে। হিমালয়ান রেল রোড, যেটা পূর্ব ভারতের রেলের একটি বিভাগ, একটি জোন, আর ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা পরিচালিত রেল কোম্পানি, সেই গাড়ির থেকে ইস্টার্ন বেঙ্গল, এটিও রেলের একটি বিভাগ, সেই পূর্ববঙ্গের রেলগাড়িগুলো ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তার অপেক্ষাও ছোট। অর্থাৎ তিন ধরনের গাড়ির এখানে তুলনা করা হচ্ছে। ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করেছিল, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, যেটা পূর্ববঙ্গের বিভাগীয় রেলগাড়ি। এই দুটোর মধ্যে তুলনা করলে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, কিন্তু হিমালয়ান রেলগাড়ি তার থেকেও ছোট। অর্থাৎ হিমালয়ের যে অবস্থান, সেই উঁচু পার্বত্য অঞ্চলে ট্রেনের যে বগিগুলি, সেগুলি অত্যন্ত ছোট আকারের, এটাই বলা হচ্ছে। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়। এই গাড়িগুলি ছোট হওয়াতে সেগুলিকে খেলনা গাড়ির মতো খুব সুন্দর লাগে। আর গাড়িগুলি খুব নিচু। এই যে হিমালয়ান রেলগাড়ি, সেগুলিরই বর্ণনা হচ্ছে, এগুলি খেলনা গাড়ির মতো দেখতে, বেশ সুন্দর, এবং গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন। অর্থাৎ গাড়িগুলোর যে ধাপ পাদানি, সেটি এত নিচু, লোকজন ইচ্ছে করলে চলন্ত অবস্থাতে ওঠানামা করতে পারে। তাহলে আমাদের এখানে যদি একটা ছোট প্রশ্ন আসে যে হিমালয়ান রেলগাড়ির বৈশিষ্ট্য কী, তাহলে প্রথমত বলতে হবে শুধু ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি নয়, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির থেকেও এগুলি ছোট। এগুলিকে খেলনা গাড়ির মতো দেখতে হলেও এগুলি বেশ সৌন্দর্যবহুল। এবং 3 নম্বর, এই গাড়িগুলি অত্যন্ত নিচু, ফলে যাত্রীরা ইচ্ছে করলে চলন্ত অবস্থাতেও অনায়াসে উঠতে নামতে পারেন। আমাদের ট্রেন, অর্থাৎ লেখিকা শিলিগুড়ি স্টেশন থেকে হিমালয়ান রেল রোডে যে ওই খেলনা গাড়ির মতো ছোট্ট ট্রেনে উঠলেন, অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। আঁকাবাঁকা অনুকার শব্দ এটি। আঁকার অর্থ নেই, কিন্তু বাঁকার অর্থ এখানে রয়েছে। তো অনেক এঁকে বেঁকে পথ অতিক্রম করে সেই গাড়িটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে শহরগুলি, সেগুলি পর্বতের ওপরেই অবস্থান করে, তাই সেই উপরের দিকে
লেখিকাদের গাড়িগুলো উঠে যাচ্ছে। আমরা একটু পরেই জানব লেখিকাদের গন্তব্যস্থল কার্শিয়াং স্টেশন, তার দিকেই উঠে যাচ্ছে। গাড়িগুলি কটা টটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। যখন গাড়িগুলি ওপরে উঠছে তাতে এক বিশেষ ধরনের শব্দ কটা টটা এরকম করে শব্দ করতে করতে কখনো দক্ষিণে অর্থাৎ নিচের দিকে, আবার কখনো উত্তরে অর্থাৎ উপর দিকে এঁকে মেঁকে চলতে আছে। পথের দুই ধারে মনোরম দৃশ্য। যে পাহাড়ি পথ অতিক্রম করে গাড়িগুলি উঠছে তার দুধারে মনোরম অর্থাৎ অত্যন্ত মনোহর অতি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। এই দুধারে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে সুউচ্চ চূড়া, ইংরেজিতে যাকে বলছি স্টেপ, আবার কোথাও নিবিড় অরণ্য অর্থাৎ ঘন বন। ক্রমে আমরা সমুদ্র সি লেভেল হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। অর্থাৎ ধীরে, ক্রমে কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে। আমরা অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে লেখিকা একা নয়, তার আরও কিছু সঙ্গী সাথী রয়েছে। তার সমুদ্রস্থল অর্থাৎ যে কোনো স্থানের উচ্চতা মাপা হয় সমুদ্রের জলতল থেকে। এখানে সেই সমুদ্রতল থেকে 3000 ফিট, ফিট অর্থে ফুট, 3000 ফুট উঁচুতে উঠিয়াছি। পুরোটাই প্রবন্ধটা সাধু ভাষায় লেখা। এখনও শীত বোধ হয় না, অর্থাৎ লেখিকারা উত্তরবঙ্গে দার্জিলিংয়ের মতো জায়গায় যাচ্ছেন কিন্তু এখনও তারা শীতের অনুভূতি পাচ্ছেন না, কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি। অর্থাৎ এখানে যে বাষ্পকুল রাশি মেঘের আকারে ঘুরে বেড়াচ্ছে তার মাঝখান দিয়েই লেখিকাদের গাড়ি অতিক্রম করে চলেছে, তাই বলছেন মেঘের ভেতর দিয়া চলিয়াছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। অর্থাৎ লেখিকারা উপরে উঠে গেছেন, তার নিচের দিকটাকে বলা হবে উপত্যকা। পাহাড়ের ঢালের যে প্রশস্ত অংশ সেটাকে বলা হয় উপত্যকা। সেই উপত্যকায় নির্মল অর্থাৎ পরিষ্কার স্বচ্ছ বিশুদ্ধ শ্বেত কুজ্ঝটিকা, শ্বেত অর্থে সাদা, কুজ্ঝটিকা অর্থাৎ অন্ধকার, কিন্তু এখানে সাদা অন্ধকার তো হয় না, সাদা কুয়াশা। নিচের সাদা কুয়াশা দেখে উপর থেকে সেটাকে সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। সহসা মানে হঠাৎ, সেটাকে নদী বলে ভুল করা যেতে পারে। ভ্রম জন্মে অর্থাৎ মনে ভুল হয়। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর, অর্থাৎ গাছ, লতানো গাছ, ঘাস এবং পাতা সবগুলি নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। অর্থাৎ এই পার্বত্যাঞ্চলে যে ঘাস সেগুলি আকারে এত বড় বড় যে লেখিকা ইতিপূর্বে কখনো এরকম বড় ঘাস দেখেননি। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি, হরিতবর্ণ, হরিত হরহস্যই খণ্ডত যুক্ত বর্ণ, হরিত বর্ণ। হরিত কথার অর্থ হচ্ছে সবুজ। সবুজ রঙের চায়ের ক্ষেত্র অর্থাৎ চায়ের বাগানগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য, পার্বত্য অঞ্চলের প্রকৃতির যে সৌন্দর্য তাকে কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে। দূর হইতে সারি সারি চারা গাছগুলি বড় সুন্দর বোধ হয়। দূর থেকে এই যে সুন্দরভাবে সজ্জিত সারি করে লাগানো চায়ের গাছগুলি সেগুলোকে দেখতে বেশ সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। অর্থাৎ এই চারা গাছের মাঝখান দিয়ে মানুষের চলবার যে সংকীর্ণ অর্থাৎ সরু পথ সেগুলোকে ধরণীর সীমান্ত, ধরণীর সীমান্ত, ধরণী কথার অর্থ হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীর সীমান্ত অর্থাৎ সিথি,
মানুষের চুলকে আঁচড়ে যে সিঁথি করা হয়, সেই সিঁথি, সেগুলোকে মনে হচ্ছে পৃথিবীর সিঁথির মতো দেখায়। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ আর পদগুলি আঁকাবাঁকা সিঁথি। লেখিকার কল্পনা, সৌন্দর্যে মনোহর লেখিকা ভাবলেন কি, যে ঘন শ্যামল অর্থে সবুজ যে বন, সেগুলোকে যদি তিনি পৃথিবী মায়ের কেশপাশ অর্থাৎ চুলের রাশি বলে কল্পনা করে নেন, তাহলে তার মাঝখান দিয়ে চলে যাওয়া মানুষ চলাচলের সরু সরু পথগুলিকে মনে হবে যেন পৃথিবী মায়ের সিঁথি। আহা, কি অনুপম সৌন্দর্যের কথা লেখিকা এখানে তুলে ধরলেন। একে তো তিনি মহিলা, ফলে সিঁথির কবরী, কেশরাশি, এগুলো তার ভাবনায় থাকা অত্যন্ত স্বাভাবিক, এবং অসাধারণভাবে পৃথিবী মায়ের রূপকে তিনি এখানে তুলে ধরলেন। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। ইহার সৌন্দর্য বর্ণনাতীত। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি লাইন। ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কিসের সৌন্দর্যের কথা বলা হচ্ছে? আমরা এই পাঠ্যাংশ পড়তে পড়তে নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে যে সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে রেলপথে দেখতে পাওয়া অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর। জলপ্রপাত পৃথিবীর সৌন্দর্যময় দৃশ্যগুলির মধ্যে একটি। তাই লেখিকা বেগম রোকেয়াও যখন অতিক্রম করছেন এই রেলপথ দিয়ে, তখন তাঁরও দৃষ্টিগোচর অর্থাৎ দৃষ্টিতে গোচর হয়েছে এরকম বেশ কিছু জলপ্রপাত, দৃষ্টিপথে এসেছে এরকম কিছু জলপ্রপাত। সুউচ্চ জায়গা থেকে জলরাশির সবেগে পতন দৃশ্যই হলো সেই জলপ্রপাত বা নির্ঝর। অবাধে যেখানে মতো জল ঝরে পড়ে সেই নির্ঝর, যেটা দেখে লেখিকা একেবারে সৌন্দর্য বর্ণনা করতে অপারগ হয়ে উঠেছেন। কোথা হইতে আসিয়া ভীম বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে? অর্থাৎ এই ঝর্ণার জলের কথা বলা হচ্ছে, যারা কোথা থেকে এসেছে সেটা জানা যায় না। ভীম বেগে অর্থাৎ ভীষণ বেগে, হিমাদ্রির পাষাণ হৃদয়, হিমাদ্রি হিম যুক্ত ও দ্রি বরফ ঢাকা হিমালয়, সেই বরফ ঢাকা হিমালয়ের পাথর হৃদয় বিদীর্ণ করিতে করিতে, হিমালয় পর্বত তো পাথর দিয়ে তৈরি, সেই পাথরের হৃদয় বিদীর্ণ করিতে করিতে অর্থাৎ বিচূর্ণ করতে করতে এরা কোথায় চলে যাচ্ছে? ইহাদেরই কোনো একটি বিশালাকার জাহ্নবীর উৎস। এ কথা সহসা বিশ্বাস হয় কি? এই জলপ্রপাতদের কোনো একটা বিশালাকার জাহ্নবীর উৎস। জাহ্নবী গঙ্গা নদীর অপর নাম হচ্ছে জাহ্নবী। এই পৌরাণিক নামটি ব্যবহার করা হয় কারণ সগর বংশের 60,000 সন্তান কপিল মুনির শাপে দগ্ধ হলে সগর বংশের উত্তর পুরুষ ভগীরথ তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। ভগীরথের দেখানো পথে গঙ্গা উচ্ছল বেগে চলতে চলতে দুকুল প্লাবিত করতে থাকে। এ সময় জন্নু মুনির আশ্রমও তার উচ্ছলতায় প্লাবিত হয়। তাই জন্নু মুনি ক্ষিপ্ত হয়ে গণ্ডূষে ভরে গঙ্গাকে পান করে ফেলেন। পরে ভগীরথের কাতর প্রার্থনায় তিনি জানু অর্থাৎ হাঁটু চিরে গঙ্গাকে মুক্তি দেন বলে গঙ্গার
পিতা হিসেবে জন্নু মুনির নাম উঠে আসে। তাই গঙ্গার অপর নাম জাহ্নবী। জন্নু যুক্ত স্ন প্রত্যয় করে হয়েছে জাহ্নবী অপত্য অর্থে। তো এই বিশাল আকার জাহ্নবীর উৎস, বিরাট গঙ্গা নদীর উৎস, এদেরই কোনো একটা জলপ্রপাত, এ কথা যেন বিশ্বাসই হয় না। একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছি। বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, যে কারণে ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। এটি আরেকটি উল্লেখযোগ্য লাইন। আমাদের মনোরথ পূর্ণ হইল, কাদের কোন মনোরথের কথা বলা হয়েছে? অর্থাৎ লেখিকা বেগম রোকেয়া এবং তার সহকর্মীদের ঝর্ণা বা জলপ্রপাত দেখার ইচ্ছের কথা বলা হয়েছে। মনোরথ কথার অর্থ হচ্ছে ইচ্ছে। সেই ইচ্ছে পূর্ণ হয়েছিল যখন একটি বড় ঝর্ণার নিকট ট্রেনটি থেমেছিল। যদিও তাদের ঝর্ণা দেখানোর জন্য ট্রেন থামেনি, ট্রেন থেমেছিল জল পরিবর্তন করার জন্য। এটিকেই লেখিকা বলেছেন তার মনোরথ পূর্ণ হওয়ার কথা।